জনাব আসলাম খান। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আসলাম খান, আমরা জানি যে আপনি বর্তমানে একটা উপজেলা লেভেলের শিক্ষা কর্মকর্তা। এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমাদের গ্রামের সন্তান আপনি, আপনার জন্য শুভকামনা। তো আমি একজন শিক্ষক, উচ্চ বিদ্যালয় শিক্ষক, কিন্তু আজকাল আমরা আসলে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে পরিমাণ জ্ঞান প্রজ্ঞা থাকার কথা, যে পরিমাণ তাদের জানা বোঝার কথা, তাদের শ্রেণীগুলোতে যে পরিমাণ অ্যাটেন্ডেন্স থাকার কথা, বা আমাদের লেভেলে আমাদের সময়ে আমাদের একটা ক্লাস 8, 9, 10-এর ছাত্রছাত্রীদের জ্ঞান পরিসীমা যতটুকু না ব্যক্তিত্ব ছিল, যতটুকু জানার জায়গা ছিল, এই জায়গাগুলো সংকুচিত হয়ে আসছে আমার মনে হয়। আমি একজন শিক্ষক হিসেবে আজকাল এটা অনুভব করি যে আমাদের স্টুডেন্টরা তেমন পড়ছে না, তেমন জ্ঞান রাখে না। তাদের আমাদের ওই আরও 20-40 বছর আগের যে লেভেল ছিল, ওই লেভেলটা যেন ডিমোশন হচ্ছে। তো আমরা 9-10-এ থাকাকালীন যতটুকু জানতাম, যতটুকু পড়তাম, যতটুকু বুঝতাম, এখনকার ছেলেমেয়েরা আমার মনে হয় তেমনটা পড়ছে না। বিশেষ করে শহর না, গ্রামের ছেলে মেয়েদের গুলোর দিকে তাকালে এমনটি মনে হয়। তো আপনি কি মনে করেন যে এই লেভেলটা তাদের ঠিক আছে কি, বা তাদের এটা অনেকটা ডিমোশন হয়েছে, বা এটার উত্তরণের পথ কি? এর থেকে আপনি কি রকম সাজেস্ট করবেন যে আমরা এই অসুবিধা থেকে, এই সমস্যাটা থেকে উত্তরণ করতে পারি? যদি আপনার আলোকে, আপনার এই জ্ঞান বুদ্ধিতে, আপনার চোখে, আপনার দৃষ্টিতে যদি একটু বিবৃত করেন, জনগণ উপকৃত হবে। ধন্যবাদ। জাতীয় পর্যায়ে প্রবন্ধ কবি বিশেষজ্ঞ, বিশ্ব বিখ্যাত কবিদের একজন হওয়া সর্দার নাজমুল হক, নাজমুল কবির ইকবাল, সর্দার মোহাম্মদ নাজমুল কবির ইকবাল, না এরকম নাকি? আপনি আমার সাথে এখন যে প্রশ্নটা উত্থাপন করে আমার সামনে, আমার কাছে, এটা কি আপনি আপনার দিকে ফিরে যাই। আপনি আমার একাডেমিক সিনিয়রিটি অনুযায়ী আপনার 3 বছর সিনিয়র ছিলেন। আপনি যখন আপনার বাড়ির সামনে গাঁটায় বসে চেয়ারে খাতা রেখে কলম দিয়ে ইংলিশ অঙ্ক করতেন, নাম ইংলিশ অঙ্ক, আপনি একবার খেয়াল করেন ওই দিনটাতে আপনি কোন ক্লাসের ছাত্র ছিলেন আর কোন ক্লাসের ছাত্র ছিলেন। একটা পর্যায়ে আপনার হাতে এমন কিছু হয়ে গেল, আমরা আপনি থেকে আমরা শুধু তুমিতে নেই, তুই তো করে আমরা নিয়ে এসেছি। এটা কিন্তু একটা অবক্ষয় বলেন বা উপক্ষয় বলেন বা একটা বলেন একটা পরিবর্তন বলেন, এটা কিন্তু স্বাভাবিক পরিবর্তনটা এসেছে। এখানে শিক্ষার মূল কথা হয়ে গেছে। আমি আপনাকে এই কথাটা বলতে চাচ্ছি, একটা ক্লাসে একটা ছাত্র এক বছর পড়বে, 1 বছরই পড়বে। আপনি যে কথাটা বলছেন ছাত্র জানে ইউটিউবের কল্যাণে, গুগলের কল্যাণে ছাত্র এখন এমনভাবে জেনে যাচ্ছে যে শিক্ষক যা জানে না ছাত্র, মানে শিক্ষক যা জানানো উচিত তার চেয়ে 12টা ছাত্র এমনি জেনে যাচ্ছে। শিক্ষক যা জানাতে যাচ্ছে ছাত্রকে ছাত্রের সেটা প্রয়োজন, ছাত্রের যেটা প্রয়োজন শিক্ষক সেটা নিজে জানার চেষ্টা করছেন। এবং নিজে মানে বাংলাদেশ স্মার্ট হওয়ার পূর্বে, অনলাইন অ্যাক্টিভিজম শুরু হওয়ার আগে আপনার সমস্ত কিছু যখন ডিজিটালাইজ হয়ে গেল, এর পূর্বে তার রয়ে গেছে। আমি কিন্তু এর পূর্বে গেছি, আমি পূর্বে থেকে গেলে আমি একটা জায়গা কিন্তু পরিবর্তন হয়েছি। আমার পরিবার, আমার স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে আমার যে সংসার, সেখানে কিন্তু আমি যে বলে আপনার অনলাইন ল্যাবরেটরি দাঁড় করিয়েছি। আমার অবশ্যই সমস্ত কাজ আমি কিন্তু এইটুকু বলতে হবে যে আমি এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এটার পরে এটা কোন জায়গায় কি এই জায়গাটা আমি ভালো বুঝতে পারবো। আমার প্রয়োজনটা কি, গভর্নমেন্ট আমার কাছে কি টিচারের কাছে স্টুডেন্ট কি চাবে, এটা কিন্তু তার সন্তান বুঝতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি হোম ল্যাবরেটরি না থাকলে একজন টিচার কখনো ভালো টিচার হতে পারে। আর ভালো টিচার ধ্বংস হয়ে গেছে। আপনার মনে আছে কিনা, আমি যে সাবজেক্ট কাছে বলছিলাম আমাদের অমৃত স্যার কিন্তু সিগারেট টানতো তার আমাদের পড়ানোর সময় ইয়াতে প্রাইভেট ক্লাসে। সেটা আমাদের মনে হলো একটা অন্যরকম শান্তি। স্যার শিখেছে ওয়াও, আপনার দেখে থেকে আসা অঙ্ক আমাদের বুঝাতে এত ভালো বুঝাতে। তাহলে স্যার কিন্তু আর্থিক লোভ লালসা ছিল। এখনকার শিক্ষকরা এমন পর্যায়ে চলে গেছে, ওরা এমপিভুক্ত শিক্ষক হয়ে তারা একজন শিল্পপতি অস্বপ্ন দেখে ক্লাসরুম ছেড়ে দিয়ে চলে গেছে অন্যদিকে। তাহলে ছাত্র কিভাবে আপনার ওই শিক্ষকদের দিকে মনোনিবেশ করবে? প্রথম কথা হচ্ছে আমাদের এ টু জেড পরিবর্তন আনতে হবে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ। আপনার একটা স্কুলের মধ্যে
কালিচু পাঠশালা ভাঙ্গিয়া 10টা স্কুল করা সম্ভব। মানে একজন শিক্ষক এমপিভুক্ত যখন হয়েছে সে বেতন পায় নির্দিষ্ট, মানে অর্থাৎ সাইন্টিফিক্যালি প্রুভ টিচার স্টুডেন্ট রেশিও নাম্বার স্টুডেন্ট পড়ানোর জন্য, রেশিও অনুযায়ী পড়ানোর জন্য। মানে সে একজন শিক্ষক 20 জন ছাত্র বা ছাত্রীকে, একজন শিক্ষক 20 জন স্টুডেন্টকে যদি লেকচার দিই, তার জন্য সে মাসে কিন্তু 1% এমপি পাবে, তার 1% বেতন পায় মানসিক পেয়ারের জন্য। সে 21 কেন পড়াবে? আপনি কেন বলছেন যে মানে ছাত্রদের অভিভাবক গরিব দরিদ্র এই সমস্ত কেন বলছেন? তাদের অভিভাবক রফিকুল ইসলাম, শ্রমিক নিয়ে ইত্যাদি মানুষকে কেন আপনি আমি এগুলো বলছি না, না। আমি গরিব আর ধনী আমার ক্লাসের ভেতরে যারা ছাত্র আমি সবাইকেই ছাত্র ভাবি। দুঃখিত, আপনি এই বিষয়টা আপনি কেন বলছেন, আপনি কেন বলছেন বলতে আমি বলছি হ্যাঁ, প্রতিষ্ঠান আবামর প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে ব্যক্তিবর্গ তারা কেন এই কথা বলছে, মানে আপনার কাছে